রাত ১টায় হঠাৎ বৃষ্টি শুরু। ছাদ থেকে কাপড় নামাতে গিয়ে দুজনেই ভিজে গেলাম। ছেলে তার শার্ট খুলে আমার ভিজে যাওয়া শাড়ির উপর দিয়ে দিল। মুখোমুখি দাঁড়িয়ে আমার শাড়ি পানি নিংড়ে দিতে দিতে বলল, মা, এই বৃষ্টি যেমন আকাশ থেকে নেমে এসেছে, তেমনি তোমার প্রেম আমার হৃদয়ে নেমে এসেছে। আমি কিছু বলার আগেই সে আমার কাঁধে হাত রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। এই ভিজে যাওয়া রাতে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, বিয়ে করো আমাকে। বজ্রপাতের আলো তার মুখ দেখলাম। চোখে এমন আগুন যা বৃষ্টিতেও নিভছে না। আমার শরীর কাঁপছিল, ঠান্ডায় নাকি অন্য কারণে বুঝতে পারছিলাম না। ছাদের কোনায় জমা পানিতে আমাদের ছায়া পড়েছিল। রাতের এই নিস্তব্ধতায় শুধু বৃষ্টির শব্দ আর আমার হৃদস্পন্দন। তার কথাগুলো আমার কানে গেঁথে গেল। এমন মুহূর্তের জন্য কি আমি প্রস্তুত? বৃষ্টির ফোঁটায় আমার চোখের জল মিশে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটেছিল গত বছরের ডিসেম্বর মাসে। সেদিন রাত ১টার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। আমি আর রাহুল ছাদে কাপড় শুকাতে দিয়েছিলাম। বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। তাড়াহুড়ো করে ছাদে গেলাম কাপড় নামাতে। রাহুলও উঠে এসেছিল। বৃষ্টিতে আমরা দুজনেই ভিজে গেলাম। রাহুল তার শার্ট খুলে আমার কাঁধে দিয়ে বলল, মা, তুমি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বে। আমি শাড়ি থেকে পানি নিংড়াতে লাগলাম। হঠাৎ রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি একটা কথা বলতে চাই। বজ্রপাতের আলো তার মুখ দেখতে পেলাম। কিন্তু সেই মুখে আমার ছেলের চেহারা ছিল না। একদম অপরিচিত কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। তুমি কে? রাহুল কোথায়? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম। সেই ব্যক্তি হেসে বলল, আমি রাহুলই। কিন্তু আমি এই পরিবারের সদস্য নই। আমি এসেছি অনেক দূর থেকে। কি তার কথা শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমার আসল নাম কবির। আমি একজন সময় ভ্রমণকারী। তোমাদের ছেলে রাহুল এখন নিরাপদে আছে। আমি তার শরীর ধার নিয়েছি শুধুমাত্র তোমাদের একটি বার্তা দেওয়ার জন্য। আমি তো পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। এসব কি বলছে এই ছেলে? কি বার্তা? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। কবির বলল, তোমাদের পরিবারের সাথে একটি প্রাচীন রহস্যের সম্পর্ক আছে। তোমাদের পূর্বপুরুষরা ছিলেন এক গুপ্ত সংগঠনের সদস্য। সেই সংগঠন রক্ষা করত একটি বিশেষ শক্তির উৎস। যুগ যুগ ধরে সেই শক্তি লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু এখন সময় এসেছে সেটি ব্যবহার করার। আমি ভাবলাম, হয় এই ছেলে পাগল হয়ে গেছে, নয়তো আমি স্বপ্ন দেখছি। কিন্তু তার কথার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে বিশ্বাস করতে বাধ্য করল। কবির আবার বলল, তোমার দাদির লেখা একটি ডায়েরি আছে। সেটি খুঁজে বের করো। সেই ডায়েরিতে সব গোপন তথ্য লেখা আছে। আমাদের এই পরিবারের উপর একটি বিশেষ দায়িত্ব এসে পড়েছে। বৃষ্টি আরও জোরে হতে লাগল। আমি কবিরের কথা শুনতে শুনতে ভাবছিলাম, আমার দাদি মারা যাওয়ার সময় একটি পুরানো বাক্স রেখে গিয়েছিলেন। সেই বাক্সে কি ছিল আমি কখনো খুলে দেখিনি। তোমার দাদি মৃত্যুর আগে কি বলেছিলেন মনে আছে? কবির জিজ্ঞেস করল। আমার মনে পড়ে গেল, দাদি শেষ দিনে বলেছিলেন, সুমিত্রা, আমাদের পরিবারের একটি গুরুত্বপূর্ণ গোপনীয়তা আছে। সময় এলে তুমি সব জানতে পারবে। তখন আমি ভেবেছিলাম বৃদ্ধ বয়সের কথাবার্তা। কবির বলল, এখন সেই সময় এসেছে। তুমি যদি এই রহস্যের সমাধান না করো, তাহলে তোমার পুরো পরিবার বিপদে পড়বে। হঠাৎ একটা প্রচণ্ড বজ্রপাত হল। আলো চলে গেল। অন্ধকারে আমি শুনতে পেলাম কবিরের কণ্ঠস্বর, আমার সময় শেষ। রাহুল ফিরে আসছে। কিন্তু মনে রেখো, ৩ দিনের মধ্যে সেই ডায়েরি খুঁজে বের করতে হবে। নইলে এই রহস্য চিরকালের জন্য হারিয়ে যাবে। আবার বজ্রপাত। এবার আলো এলে দেখি রাহুল অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে নিচে নামলাম। রাহুলের জ্ঞান ফিরলে সে বলল, মা, আমি কিভাবে ছাদে এলাম? আমার তো মনেই নেই। আমি তাকে কিছু বললাম না। পরের দিন সকালেই আমি দাদির পুরানো বাক্স খুঁজে বের করলাম।
বাক্সের ভেতর একটি চামড়ার মলাটের ডায়েরি পেলাম। ডায়েরির প্রথম পাতায় লেখা চন্দ্রবংশের গোপন ইতিহাস। পড়তে শুরু করলাম। জানলাম আমাদের পরিবার আসলে একটি প্রাচীন রাজবংশের বংশধর। আমাদের পূর্বপুরুষরা একটি বিশেষ রত্ন রক্ষা করতেন। সেই রত্নের ক্ষমতা দিয়ে সময় নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এই ক্ষমতা অপব্যবহার হলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। ডায়েরিতে একটি ম্যাপও ছিল। সেই ম্যাপ অনুযায়ী রত্নটি লুকানো আছে আমাদের বাড়ির পেছনের বাগানে একটি পুরানো আমগাছের নিচে। আমি প্রদীপকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করল না। কিন্তু ডায়েরিটা দেখে সেও অবাক হয়ে গেল। ডায়েরিতে আমাদের পরিবারের অনেক পুরানো ছবিও ছিল। এমনকি আমার দাদার দাদার ছবিও। রাহুল আর প্রিয়াকেও আমরা সব বললাম। তারা শুরুতে রোমাঞ্চিত হলেও পরে ভয় পেয়ে গেল। রাহুল বলল, মা, কবির নামে সেই লোক আবার আসতে পারে কি? আমরা সিদ্ধান্ত নিলাম রত্নটি খুঁজে বের করব। সেই রাতেই আমরা সবাই মিলে বাগানে গেলাম। আমগাছের নিচে খোঁড়াখুঁড়ি শুরু করলাম। প্রায় 3 ফুট খোঁড়ার পর একটি ধাতুর বাক্স পেলাম। বাক্স খুলতেই একটি নীল রঙের রত্ন দেখতে পেলাম। রত্নটি নিজে থেকেই আলো দিচ্ছিল। আমরা সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ রাহুলের মুখ আবার পরিবর্তন হল। কবির ফিরে এসেছে। সে বলল, তোমরা রত্ন পেয়ে গেছ। এখন তোমাদের দায়িত্ব হল এটি রক্ষা করা। কিন্তু সাবধান, অনেক শত্রু এই রত্নের খোঁজে আছে কি? প্রদীপ জিজ্ঞেস করল, কিভাবে রক্ষা করব? কবির বলল, প্রতি পূর্ণিমা রাতে এই রত্ন সক্রিয় হয়। সেই সময় তোমাদের একজনকে এর কাছে পাহারা দিতে হবে। আর যদি কোনো অপরিচিত ব্যক্তি এই রত্নের কাছে আসার চেষ্টা করে, তাহলে একটি বিশেষ মন্ত্র বলতে হবে। কবির আমাদের সেই মন্ত্র শেখাল। তারপর বলল, আমি আর ফিরে আসব না। এখন থেকে তোমাদেরই দায়িত্ব। রাহুল আবার অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফিরলে সে আর কিছু মনে করতে পারল না। সেই রাত থেকে আমাদের জীবন পুরোপুরি বদলে গেল। আমরা নিয়মিত রত্নটির দেখাশোনা করতে লাগলাম। প্রতি পূর্ণিমায় আমাদের মধ্যে একজন না একজন রত্নের কাছে থাকি। প্রথম পূর্ণিমার রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটল। রত্ন থেকে একটি নীল আলো বের হয়ে আকাশের দিকে গেল। সেই আলো দেখে মনে হচ্ছিল যেন কেউ আকাশে একটি চিঠি পাঠাচ্ছে। দ্বিতীয় পূর্ণিমার রাতে আমরা দেখলাম বাগানে 3 জন অপরিচিত ব্যক্তি ঢুকেছে। তারা কালো পোশাক পরেছিল। আমি তাড়াতাড়ি সেই মন্ত্র বললাম। মন্ত্র বলার সাথে সাথে রত্ন থেকে একটি শক্তিশালী আলো বের হল। সেই আলোর তাপে 3 জনই পুড়ে ছাই হয়ে গেল। এভাবে মাস 3 কেটে গেল। হঠাৎ একদিন দেখি প্রিয়া অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তাররা বলল তার শরীরে একটি অদ্ভুত শক্তি কাজ করছে। এই শক্তি রত্নের প্রভাব। আমরা বুঝলাম রত্নের কাছাকাছি থাকার কারণে আমাদের পরিবারের মধ্যে পরিবর্তন আসছে। রাহুলও কিছু অস্বাভাবিক ক্ষমতা পেয়েছে। সে অন্যের মনের কথা শুনতে পারে। একদিন রাহুল আমাকে বলল, মা, আমি একটি দর্শন পেয়েছি। আমাদের রত্নটি চুরি হয়ে যাবে। এবং চোর হবে আমাদের পরিবারেরই কেউ। আমি তো অবাক হয়ে গেলাম। কে চুরি করবে? রাহুল বলল, আমি স্পষ্ট দেখিনি। কিন্তু সেই ব্যক্তির হাতে আমাদের পারিবারিক আংটি ছিল। আমাদের পারিবারিক আংটি শুধুমাত্র প্রদীপের কাছে আছে। আমি প্রদীপকে সন্দেহ করতে পারছিলাম না। কিন্তু রাহুলের দর্শন মিথ্যা নয়। সেই রাতে আমি প্রদীপের উপর নজর রাখলাম। মধ্যরাতের দিকে দেখি প্রদীপ উঠে বাগানের দিকে যাচ্ছে। আমি চুপচাপ তার পিছু নিলাম। দেখি প্রদীপ রত্নের কাছে গিয়ে কি যেন বলছে। রত্ন থেকে একটি কালো ধোঁয়া বের হল। সেই ধোঁয়া প্রদীপের শরীরে ঢুকে গেল। আমি বুঝলাম প্রদীপ কোনো শয়তানি শক্তির প্রভাবে পড়েছে। আমি তাড়াতাড়ি সেই মন্ত্র বলতে শুরু করলাম। মন্ত্রের প্রভাবে প্রদীপের শরীর থেকে সেই কালো ধোঁয়া বের হয়ে গেল। প্রদীপ অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফিরলে সে কিছুই মনে করতে পারল না। কিন্তু আমি বুঝে গেলাম এই রত্ন শুধু ভাল শক্তিই দেয় না, মন্দ শক্তিও আকর্ষণ করে। পরের দিন আমি সবাইকে ডেকে বললাম, আমরা এই রত্ন এখানে রাখতে পারব না। এটি আমাদের পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। রাহুল বলল, তাহলে কি করব মা? আমি ডায়েরিটা আবার পড়লাম। দেখলাম আমার দাদি লিখেছেন, যদি কখনো রত্ন বিপজ্জনক হয়ে ওঠে, তাহলে এটি ফিরিয়ে দিতে হবে সেই স্থানে যেখান থেকে এটি এসেছিল। আমি পরের পাতায় দেখলাম রত্নটি এসেছিল হিমালয়ের একটি গুপ্ত মন্দির থেকে। সেই মন্দিরের ঠিকানাও লেখা ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম হিমালয়ে যাব। কিন্তু এটি একটি বিপজ্জনক যাত্রা হবে। রাহুল বলল, মা, আমি একা যাব।
তোমরা সবাই এখানে থাকো গো। আমি বললাম, না, আমরা সবাই একসাথে যাব। এটি আমাদের পারিবারিক দায়িত্ব। আমরা পরের সপ্তাহেই হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে নিয়ে গেলাম রত্ন আর ডায়েরি। যাত্রাপথে অনেক বিপদের সম্মুখীন হলাম। পার্বত্য অঞ্চলে একবার আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল। রাতে বনে থাকতে হল। সেই রাতে কিছু বন্যপশু আক্রমণ করেছিল। কিন্তু রত্নের শক্তিতে আমরা রক্ষা পেয়েছিলাম। অবশেষে আমরা সেই মন্দিরে পৌঁছালাম। মন্দিরটি খুবই পুরানো। দেখে মনে হচ্ছিল 1000 বছরের পুরানো। মন্দিরের দরজায় একই ধরনের কিছু মন্ত্র লেখা ছিল যা আমরা ডায়েরিতে দেখেছিলাম। মন্দিরে ঢুকতেই দেখলাম একজন সন্ন্যাসী বসে আছেন। তিনি আমাদের দেখে বললেন, তোমরা এসেছ? আমি অপেক্ষা করছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন আমরা আসব? সন্ন্যাসী বললেন, আমি এই মন্দিরের রক্ষক। যুগ যুগ ধরে আমি এখানে আছি। তোমাদের পরিবার এই রত্নের রক্ষক ছিল। এখন তোমরা এটি ফেরত দিতে এসেছ। আমরা রত্নটি তার হাতে দিলাম। রত্ন তার হাতে যেতেই একটি উজ্জ্বল আলো ছড়িয়ে গেল। পুরো মন্দির আলোকিত হয়ে উঠল। সন্ন্যাসী বললেন, তোমাদের দায়িত্ব শেষ। এই রত্ন এখন আর বিপজ্জনক নয়। তোমরা শান্তিতে ঘরে ফিরে যেতে পারো। আমরা মন্দির থেকে বের হয়ে আসলাম। ফেরার পথে কোনো বিপদ হল না। মনে হচ্ছিল যেন একটি বিশাল বোঝা আমাদের কাঁধ থেকে নেমে গেছে। বাড়ি ফিরে এসে দেখলাম প্রিয়ার অসুস্থতা ভালো হয়ে গেছে। রাহুলের অস্বাভাবিক ক্ষমতাও আর নেই। আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা বুঝতে পেরেছি পারিবারিক ঐক্যের শক্তি কত বড়। ডায়েরিটা আমি এখনও রেখেছি। মাঝে মাঝে পড়ি। দেখি আরও অনেক গোপন কাহিনী লেখা আছে। হয়তো ভবিষ্যতে আবার কোনো রহস্যের সম্মুখীন হতে হবে। কিন্তু আমি জানি আমাদের পরিবার যে কোনো বিপদের মোকাবিলা করতে পারবে। কারণ আমাদের আছে ভালোবাসা, বিশ্বাস আর ঐক্য। এই গল্প শুনে হয়তো তোমাদের মনে হবে এসব কি সত্যি সম্ভব? কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবীতে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে। সেই রাত থেকে আমাদের জীবনে আরও অনেক পরিবর্তন এসেছে। রাহুল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করেছে। বিশেষ করে প্রাচীন সভ্যতার ইতিহাস নিয়ে তার আগ্রহ বেড়েছে। আমি মনে করি সেই রহস্যময় অভিজ্ঞতার প্রভাব তার উপর পড়েছে। প্রিয়াও অনেক পরিবর্তিত হয়েছে। সে এখন বই পড়তে ভালোবাসে। বিশেষ করে রহস্য রোমাঞ্চের বই। মাঝে মাঝে সে আমাকে বলে, মা, আমার মনে হয় আমি স্বপ্নে অদ্ভুত জায়গা দেখি। যেন কোনো প্রাচীন প্রাসাদ। প্রদীপও অনেক বদলে গেছে। আগে সে খুব বাস্তববাদী ছিল। কিন্তু এখন সে অতিপ্রাকৃত বিষয়গুলোতে আগ্রহ দেখায়। সে বলে, সুমিত্রা, আমার মনে হয় আমাদের পরিবারে আরও অনেক গোপন কাহিনী আছে। একদিন রাহুল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে একটি পুরানো বই নিয়ে এসেছিল। বইটির নাম ছিল ভারতের লুপ্ত রাজবংশ। সেই বইয়ে আমাদের পরিবারের নাম উল্লেখ ছিল। বইতে লেখা ছিল চন্দ্রবংশ ছিল একটি রহস্যময় রাজপরিবার। তারা বিশেষ কিছু জাদুকরী ক্ষমতার অধিকারী ছিল। কিন্তু 18 শতকে এই বংশ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ঐতিহাসিকরা মনে করেন তারা সাধারণ মানুষের ছদ্মবেশে লুকিয়ে গেছে। এই তথ্য পড়ে আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমার দাদি কখনো বলেননি যে আমরা কোনো রাজবংশের বংশধর। রাহুল আরও গবেষণা করল। সে জানতে পারল চন্দ্রবংশের রাজারা প্রতি পূর্ণিমায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতেন। সেই অনুষ্ঠানে তারা তাদের জাদুকরী শক্তি প্রদর্শন করতেন। একদিন প্রিয়া আমার কাছে এসে বলল, মা, আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমি একটি সুন্দর প্রাসাদে আছি। সেখানে অনেক মানুষ আমাকে রাজকুমারী বলে ডাকছে। আমি প্রিয়ার কথা শুনে ভাবলাম হয়তো আমাদের রক্তে সত্যিই রাজকীয় উত্তরাধিকার আছে। সেই রাতে আমি ডায়েরিটা আবার খুলে পড়তে লাগলাম। এবার নতুন কিছু পাতা খুঁজে পেলাম যা আগে চোখে পড়েনি। সেখানে লেখা ছিল, আমাদের বংশে প্রতি 3 প্রজন্ম পর একটি বিশেষ ক্ষমতা জাগ্রত হয়। এই ক্ষমতার অধিকারী ব্যক্তি ভবিষ্যৎ দেখতে পারে। সে অতীত ও ভবিষ্যতের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে। আমি গণনা করে দেখলাম আমি হলাম 3য় প্রজন্ম। তার মানে আমার মধ্যেই এই ক্ষমতা জাগ্রত হওয়ার কথা। পরের দিন থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। আমি মানুষের মনের কথা শুনতে পারছিলাম। দোকানে গিয়ে দেখি দোকানদার কি ভাবছে তা বুঝতে পারছি। একদিন রাস্তায় হাঁটার সময় দেখলাম একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। আমি চিৎকার করে সবাইকে সাবধান করে দিলাম।
সত্যিই সেই দুর্ঘটনা ঘটল, কিন্তু কেউ আহত হল না। আমার এই অস্বাভাবিক ক্ষমতার কথা পরিবারের সবাই জানল। রাহুল বলল, মা, তুমি একজন বিশেষ মানুষ হয়ে উঠেছ। কিন্তু এই ক্ষমতা নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। কারণ ডায়েরিতে আরও লেখা ছিল, এই ক্ষমতা অপব্যবহার করলে বিপদ হয়। এটি শুধু মানুষের উপকারের জন্য ব্যবহার করতে হয়। একদিন আমাদের পাড়ার মিসেস গুপ্তা এসে বললেন, সুমিত্রা, আমার মেয়ে কলকাতায় চাকরির জন্য গেছে। 3 দিন ধরে তার কোনো খবর নেই। তুমি কি বলতে পারবে সে কোথায়? আমি তার কথা শুনে চোখ বন্ধ করে মনোযোগ দিলাম। হঠাৎ দেখতে পেলাম তার মেয়ে একটি হাসপাতালে আছে। সে একটি ছোট দুর্ঘটনায় পড়েছে। আমি মিসেস গুপ্তাকে সেই হাসপাতালের নাম বললাম। পরের দিন তিনি খুশি হয়ে এসে বললেন, সত্যিই আমার মেয়ে সেই হাসপাতালে ছিল। একটি সাইকেল দুর্ঘটনায় পড়েছিল। এভাবে আমার ক্ষমতার কথা পুরো এলাকায় ছড়িয়ে গেল। মানুষ আমার কাছে তাদের সমস্যার সমাধান চাইতে আসতে লাগল। কিন্তু একদিন একটি সমস্যা হল। আমাদের পাড়ার রহিম সাহেব এসে বললেন, সুমিত্রা আপা, আমার ব্যবসায় অনেক লোকসান হচ্ছে। আপনি কি বলতে পারবেন কিভাবে লাভবান হওয়া যাবে? আমি তার মানসিকতা পড়তে পারলাম। সে আসলে অসৎ উপায়ে টাকা কামাতে চায়। আমি তাকে বললাম, রহিম সাহেব, সততার সাথে ব্যবসা করলে ধীরে ধীরে লাভ হবে। কিন্তু রহিম সাহেব সন্তুষ্ট হলেন না। তিনি বললেন, আপা, আপনি তো আমাকে কোনো গোপন তথ্য দিলেন না। আমি বুঝলাম মানুষ আমার ক্ষমতার অপব্যবহার করতে চায়। তাই আমি সিদ্ধান্ত নিলাম, শুধুমাত্র জরুরি ক্ষেত্রেই এই ক্ষমতা ব্যবহার করব। একদিন রাতে আমি একটি ভয়াবহ স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমাদের শহরে একটি বড় বিপদ আসছে। একটি পুরানো বিল্ডিং ধসে পড়বে। অনেক মানুষ আহত হবে। সকালে ঘুম থেকে উঠেই আমি প্রদীপকে সব বললাম। প্রদীপ বলল, তুমি পুলিশে খবর দাও। কিন্তু পুলিশ আমার কথা বিশ্বাস করবে কেন? তারা ভাববে আমি পাগল। আমি অন্য উপায় ভাবলাম। আমি সেই বিল্ডিং এর মালিকের সাথে দেখা করলাম। তার নাম করিম সাহেব। আমি তাকে বললাম, আপনার বিল্ডিং এর স্ট্রাকচার চেক করান। আমার মনে হয় কোনো সমস্যা আছে। করিম সাহেব প্রথমে রাগ করলেন। বললেন, আপনি কেন আমার বিল্ডিং নিয়ে কথা বলছেন? আমি তাকে বোঝালাম, আমি আপনার ক্ষতি চাই না। শুধু একবার ইঞ্জিনিয়ার দিয়ে দেখিয়ে নিন। করিম সাহেব অনিচ্ছায় রাজি হলেন। ইঞ্জিনিয়ার এসে দেখে বলল, এই বিল্ডিং এর ভিত্তিতে মারাত্মক ফাটল আছে। এটি যে কোনো সময় ধসে পড়তে পারে। করিম সাহেব তাড়াতাড়ি বিল্ডিং খালি করিয়ে দিলেন। 3 দিন পর সত্যিই সেই বিল্ডিং ধসে পড়ল। কিন্তু কেউ আহত হল না। এই ঘটনার পর আমার খ্যাতি আরও বেড়ে গেল। কিন্তু আমি বুঝতে পারলাম, এই ক্ষমতা একটি বড় দায়িত্ব। রাহুল একদিন বলল, মা, তুমি এই ক্ষমতা নিয়ে একটি বই লিখতে পারো। অনেক মানুষের উপকার হবে। আমি ভাবলাম, হয়তো রাহুলের কথা ঠিক। আমি একটি ডায়েরি শুরু করলাম। সেখানে আমার সব অভিজ্ঞতা লিখতে লাগলাম। একদিন প্রিয়া স্কুল থেকে এসে বলল, মা, আমাদের স্কুলে একটি প্রতিযোগিতা হবে। যে বাচ্চারা তাদের পরিবারের অদ্ভুত কাহিনী বলবে তারা পুরস্কার পাবে। আমি প্রিয়াকে বললাম, তুমি আমাদের পরিবারের গল্প বলতে পারো। কিন্তু সবাইকে বিশ্বাস করাতে হবে না। প্রিয়া প্রতিযোগিতায় অংশ নিল। সে আমাদের পরিবারের রহস্যময় কাহিনী বলল। জাজরা তার গল্প খুব পছন্দ করলেন। প্রিয়া প্রথম পুরস্কার পেল। এভাবে আমাদের পরিবারের গল্প ছড়িয়ে পড়তে লাগল। কিছু মানুষ বিশ্বাস করল, কিছু করল না। একদিন একজন সাংবাদিক আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, আমি আপনাদের পরিবারের গল্প নিয়ে একটি প্রতিবেদন লিখতে চাই। প্রদীপ রাজি হল না। সে বলল, আমরা বিখ্যাত হতে চাই না। কিন্তু আমি ভাবলাম, হয়তো আমাদের গল্প অন্য কোনো পরিবারের সাহায্য করতে পারে। আমি সাংবাদিকের সাথে কথা বললাম। সাংবাদিক আমাদের পুরো গল্প শুনে খুব অবাক হলেন। তিনি বললেন, এটি একটি অভূতপূর্ব কাহিনী। আমি এটি পত্রিকায় প্রকাশ করব। পত্রিকায় আমাদের গল্প প্রকাশিত হওয়ার পর অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করল। কেউ কেউ বলল, তাদের পরিবারেও এরকম অদ্ভুত ঘটনা ঘটে। একজন ভদ্রলোক ফোন করে বললেন, আমার দাদুর কাছেও এরকম একটি পুরানো ডায়েরি আছে। সেখানে অনেক রহস্যের কথা লেখা। আমি বুঝলাম, শুধু আমাদের পরিবারেই নয়, আরও অনেক পরিবারে এরকম গোপন কাহিনী আছে। রাহুল এখন এই বিষয় নিয়ে গবেষণা করছে। সে বিভিন্ন পরিবারের সাথে যোগাযোগ করছে। সে একটি বই লেখার পরিকল্পনা করছে। প্রিয়াও এখন বড় হয়েছে।
সে বলে, মা, আমি বড় হয়ে এই রহস্যগুলো নিয়ে আরও জানতে চাই গু। আমার মনে হয় আমাদের পরিবারের এই অভিযান এখানেই শেষ নয়। হয়তো ভবিষ্যতে আরও অনেক রহস্যের সম্মুখীন হতে হবে। কিন্তু আমি জানি আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। কারণ আমাদের আছে পারস্পরিক বিশ্বাস আর ভালোবাসা। এই গল্পটি শুনে তোমরা হয়তো ভাববে, এসব কি সত্যি ঘটতে পারে? আমি বলবো, এই পৃথিবীতে অনেক কিছুই সম্ভব। আমাদের চারপাশে রয়েছে অসংখ্য রহস্য। তোমাদের পরিবারেও হয়তো এরকম কোনো গোপন কাহিনী লুকিয়ে আছে। একটু খোঁজ করে দেখো। তোমাদের দাদা-দাদির কাছে জিজ্ঞেস করো। হয়তো তোমরাও কোনো অদ্ভুত আবিষ্কার করতে পারবে। আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি, পরিবারের সাথে থাকলে যে কোনো বিপদ মোকাবিলা করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হল, অতিপ্রাকৃত শক্তি থাকলেও সেটি সবসময় ভালো কাজে ব্যবহার করতে হয়। আজ যখন আমি এই গল্পটা তোমাদের বলছি, তখন আমার বয়স 50 হতে চলেছে। রাহুল এখন একজন প্রতিষ্ঠিত ঐতিহাসিক হয়েছে। সে তার গবেষণার কাজে আমাদের পারিবারিক অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে। প্রিয়া এখন কলেজে পড়ে। সেও ইতিহাস নিয়ে পড়াশোনা করতে চায়। প্রদীপ এখন অবসর নিয়েছে। সে বলে, সুমিত্রা, আমাদের জীবনে যা কিছু ঘটেছে সবই একটি বিশেষ কারণে। হয়তো আমাদের কোনো বিশেষ দায়িত্ব আছে গি। আমি মাঝে মাঝে ভাবি, সেই রাতের বৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সবই যেন একটি বৃত্তের মতো। একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে যুক্ত। কিছুদিন আগে রাহুল তার গবেষণার কাজে একটি নতুন আবিষ্কার করেছে। সে জানতে পেরেছে চন্দ্রবংশের মতো আরও কয়েকটি রাজবংশ আছে যারা এখনও গোপনে বেঁচে আছে। তারা সবাই বিশেষ কিছু ক্ষমতার অধিকারী। রাহুল বলেছে, মা, হয়তো একদিন এই সব পরিবার একসাথে মিলিত হবে। তখন একটি বড় কিছু ঘটবে। আমি জানি না ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। কিন্তু আমি প্রস্তুত। আমার পরিবার আমার পাশে আছে। আর আমাদের আছে সেই প্রাচীন জ্ঞান যা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন। কখনো কখনো রাতের বেলা আমি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাই। সেই একই ছাদে যেখানে সব শুরু হয়েছিল। মনে হয় যেন কবির এখনও কোথাও আছে, আমাদের দেখাশোনা করছে। আমার বিশ্বাস, এই গল্প এখানে শেষ নয়। এটি একটি নতুন শুরু। আমার সন্তানরা, তাদের সন্তানরা, সবাই এই ঐতিহ্য বহন করবে। আর তোমরা যারা এই গল্প শুনলে, তোমাদের জীবনেও হয়তো কোনো রহস্যময় অধ্যায় অপেক্ষা করে আছে। সেই মুহূর্তের জন্য প্রস্তুত থেকো। মনে রেখো, রহস্য সবসময় আমাদের চারপাশে বিরাজমান। শুধু আমাদের চোখ খোলা রাখতে হয়, কান খোলা রাখতে হয়। আর সবচেয়ে বড় কথা, পরিবারের সাথে থাকতে হয়। এই ছিল আমার গল্প। আমার পরিবারের রহস্যময় অভিযানের কাহিনী। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি কখনো তোমাদের জীবনে এরকম কিছু ঘটে, তাহলে ভয় পেজো না। মনে রেখো, প্রতিটি রহস্যের একটি সমাধান আছে। সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারে আসার আলো। দিগন্তে সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে পড়েছে। বাগদাদের পুরাতন মহল্লার সরু গলিপথে হেঁটে যাচ্ছেন আব্দুল করিম। তার বয়স 50-এর কোঠায়, কিন্তু জীবনের দীর্ঘ সংগ্রাম তাকে বুড়িয়ে দিয়েছে। একসময় তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার দোকান ছিল, ঘরবাড়ি ছিল, সবকিছু ছিল। কিন্তু আজ তিনি নিঃস্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার গু। মসজিদ থেকে ভেসে এল মাগরিবের আজানের সুমধুর ধ্বনি। আব্দুল করিমের চোখে জল এসে গেল। কতদিন তিনি মনোযোগ দিয়ে নামাজ পড়েননি। সবসময় ব্যস্ত থাকতেন ব্যবসার কাজে। মসজিদের দিকে পা বাড়ালেন তিনি। ছোট্ট একটি মসজিদ, তবে খুবই সুন্দর। দেয়ালে কোরআনের আয়াত লেখা। এবং যারা আল্লাহর উপর ভরসা করে, তিনি তাদের জন্য যথেষ্ট। নামাজের পর মসজিদের ইমাম সাহেব হাফেজ আবু বকর আব্দুল করিমকে কাছে ডাকলেন। ভাই, আপনাকে চিনি। আপনি আব্দুল করিম, তাই না? শুনেছি আপনার অবস্থা খারাপ। আব্দুল করিম মাথা নিচু করে বললেন, হ্যাঁ ইমাম সাহেব। আল্লাহ আমাকে পরীক্ষা করছেন গি। এটাই তো আসল কথা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। আপনি কি জানেন হরত আইজুব এর কাহিনী? আব্দুল করিম মাথা নেড়ে জানালেন যে তিনি জানেন। তাহলে আসুন আমার সাথে আমার ঘরে। আজ রাতে আমরা কিছু গল্প শুনব। এমন গল্প যা আপনার হৃদয়ে শান্তি আনবে গি। দ্বিতীয় অধ্যায়, হরত আইজুব এর ধৈর্যের গল্প। ইমাম সাহেবের ছোট্ট ঘরে বসেছেন দুজনে। দেয়ালে টাঙানো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া।
শুনুন আব্দুল করিম, ইমাম সাহেব শুরু করলেন। হরত আইজুব ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তার কাছে ছিল বিপুল সম্পদ, হাজার হাজার গরু, ছাগল, উট, ঘোড়া, 7 ছেলে 3 মেয়ে। সবাই ছিল সুখে শান্তিতে। আব্দুল করিম মনোযোগ দিয়ে শুনছিলেন। কিন্তু একদিন আল্লাহ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তার সন্তানরা মারা গেল, তারপর তার সব সম্পদ নষ্ট হয়ে গেল। শেষে তিনি নিজেও কঠিন অসুখে পড়লেন। তার সারা শরীরে ঘা হয়ে গেল। কিন্তু আইজুব কি করলেন? তিনি কি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলেন? না। তিনি বললেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিয়ে নিলেন। তারই জন্য সব প্রশংসা। আব্দুল করিমের চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন তার সমস্যা আইজুব এর তুলনায় কতই না ছোট। দীর্ঘ 18 বছর তিনি এই কষ্ট সহ্য করলেন, কিন্তু একবারও আল্লাহর উপর থেকে ভরসা হারালেন না। শেষে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে আগের চেয়ে দ্বিগুণ সম্পদ দিলেন, নতুন সন্তান দিলেন, সুস্বাস্থ্য দিলেন। এটাই হল ধৈর্যের শক্তি, আব্দুল করিম। আল্লাহ বলেছেন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। 3য় অধ্যায়, নতুন দিনের শুরু। পরের দিন ফজরের নামাজের পর আব্দুল করিম মসজিদেই বসে রইলেন। তার মন একটু শান্ত হয়েছে। গতকাল রাতে তিনি অনেক দিন বাদে ভালো ঘুম দিয়েছেন। ইমাম সাহেব তার কাছে এসে বসলেন। কেমন লাগছে আজ? অনেক ভালো, ইমাম সাহেব। গতকালের গল্প শুনে আমার মনে শক্তি পেয়েছি। আল্লাহর রহমত। কিন্তু মনে রাখবেন, শুধু গল্প শুনলেই হবে না, কাজও করতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা আমল করো, আমি তোমাদের আমলের ফল দেব। কি করব, ইমাম সাহেব? আমার তো কিছুই নেই। আছে? আপনার আছে হাত, পা, বুদ্ধি। এগুলো কি কম? আর সবচেয়ে বড় কথা, আপনার আছে ঈমান। এই ঈমানই যথেষ্ট নতুন জীবন শুরু করার জন্য। এই কথা বলে ইমাম সাহেব একটি ছোট্ট থলি বের করলেন। এই নিন, এতে 50 দিরহাম আছে। এটা দিয়ে ছোট কোনো কাজ শুরু করুন। কিন্তু মনে রাখবেন, হারাম কোনো কাজ করবেন না, সততার সাথে কাজ করবেন। আব্দুল করিম কাঁদতে শুরু করলেন। কিভাবে এই উপকার শোধ করব? আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য, এটাই যথেষ্ট। 4র্থ অধ্যায়, হরত উসমান এর দানশীলতার গল্প। সেদিন সন্ধ্যায় ইমাম সাহেব আব্দুল করিমকে আরেকটি গল্প শোনালেন। হরত উসমান সম্পর্কে জানেন তো? তিনি ছিলেন ইসলামের 3য় খলিফা। কিন্তু তার আগে তিনি ছিলেন একজন বিরাট ধনী ব্যবসায়ী। একবার মদিনায় পানির খুব অভাব হল। সেখানে বীরে রুমাহ নামে একটি কূপ ছিল। কিন্তু সেই কূপের মালিক একজন ইহুদি। সে পানির জন্য খুব বেশি টাকা চাইত। গরিব মানুষের পক্ষে সেই পানি কেনা সম্ভব ছিল না। রাসূলুল্লাহ বললেন, কে এই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবে? তার জন্য জান্নাতে একটি কূপ থাকবে। হরত উসমান সাথে সাথে সেই ইহুদির কাছে গিয়ে বললেন, তুমি এই কূপটি বিক্রি করবে? ইহুদি বলল, হ্যাঁ, কিন্তু দাম হবে 20,000 দিরহাম। এত বেশি টাকা? কিন্তু হরত উসমান দ্বিধা করলেন না, সাথে সাথে কিনে ফেললেন। তারপর সেটি সব মুসলমানের জন্য ওয়াকফ করে দিলেন। এরপর থেকে সব মুসলমান বিনা পয়সায় সেই কূপ থেকে পানি পান করতে পারত। আব্দুল করিম অবাক হয়ে বললেন, কি বিরাট মন! হ্যাঁ, এটাই হল ইসলামের শিক্ষা। নিজের জন্য যা ভালোবাসো, অন্যের জন্য তাই ভালোবাসো। হরত উসমান জানতেন, আল্লাহ যা দিয়েছেন তা আল্লাহর রাস্তায় খরচ করলে তিনি আরও দেবেন। 5ম অধ্যায়, ব্যবসার নতুন শুরু। আব্দুল করিম ইমাম সাহেবের দেওয়া 50 দিরহাম দিয়ে বাজারে গেলেন। তিনি ভাবলেন, কি কিনবেন, কি করবেন? বাজারে ঘুরতে ঘুরতে দেখলেন একজন বৃদ্ধ মানুষ খেজুর বিক্রি করছেন। কিন্তু তার খেজুরগুলো এলোমেলো অবস্থায় রাখা। কিছু ভালো, কিছু খারাপ। গ্রাহকরা ভালোগুলো বেছে নিচ্ছে, খারাপগুলো পড়ে থাকছে। আব্দুল করিম বৃদ্ধের কাছে গেলেন। চাচা, এই খেজুরগুলো কত দামে বিক্রি করছেন? বেটা, ভালোগুলো 2 দিরহাম মন, আর যেগুলো একটু খারাপ সেগুলো 1 দিরহাম মন। আব্দুল করিম বুঝলেন, এখানে একটা সুযোগ আছে। তিনি সব খারাপ খেজুর কিনে নিলেন। 40 দিরহাম দিয়ে 40 মন খেজুর পেলেন। তারপর তিনি সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করতে শুরু করলেন। পচাগুলো ফেলে দিলেন।
ভালোগুলো আলাদা করলেন। এভাবে ৩০ মণ ভালো খেজুর পেলেন। পরের দিন সেগুলো ১.৫ দিরহাম মণ দরে বিক্রি করলেন। পেলেন ৪৫ দিরহাম। মানে ৫ দিরহাম লাভ। আলহামদুলিল্লাহ, তিনি মনে মনে বললেন। আল্লাহ আমার উপর রহম করেছেন গো। কিন্তু তিনি থেমে থাকলেন না। পরের দিন আরও খেজুর কিনলেন। এভাবে ১ মাস যেতে না যেতেই তার পুঁজি দ্বিগুণ হয়ে গেল। ষষ্ঠ অধ্যায় হযরত আবু বকর এর সততার গল্প। ১ মাস পর আব্দুল করিম ইমাম সাহেবের কাছে গিয়ে সব কথা বললেন। ৫০ দিরহাম ফিরিয়ে দিতে চাইলেন। ইমাম সাহেব হেসে বললেন, রাখুন আপনার কাছে। কাজে লাগবে। তবে আজ আমি আপনাকে আরেকটি গল্প বলব। হযরত আবু বকর এর রাসূলুল্লাহ এর ইন্তেকালের পর একদিন হযরত উমর হযরত আবু বকর কে খুঁজতে খুঁজতে একটা বাজারে গেলেন। দেখলেন আবু বকর কাঁধে কাপড়ের বোঝা নিয়ে বিক্রি করছেন। উমর বললেন, আপনি তো খলিফা, এসব কাজ করছেন কেন? আবু বকর বললেন, তাহলে আমার পরিবারের ভরণপোষণ কে করবে? খলিফা হলেই কি পেট ভরে যাবে? উমর বললেন, বাইতুল মাল থেকে আপনার ভাতা নির্ধারণ করা হবে। এরপর সাহাবীদের পরামর্শে হযরত আবু বকর এর জন্য দৈনিক ভাতার ব্যবস্থা করা হল। কিন্তু তিনি শুধু ততটুকুই নিতেন যতটুকু তার পরিবারের প্রয়োজন। একটি পয়সাও বেশি নিতেন না। মৃত্যুর সময় তিনি বলে গেলেন, আমি যা নিয়েছি বাইতুল মাল থেকে সেসব হিসাব করে আমার সম্পত্তি থেকে ফেরত দিয়ে দিও। এমনকি তিনি বলেছিলেন, আমার একটা উট আছে যেটা আমি খলিফা থাকাকালীন ব্যবহার করতাম, সেটাও বাইতুল মালে ফেরত দিয়ে দিও। আব্দুল করিম অভিভূত হয়ে গেলেন। কি পরিষ্কার সততা! এটাই হলো ইসলাম। আব্দুল করিম শুধু ইবাদত করলেই হবে না, জীবনের সর্বক্ষেত্রে সৎ থাকতে হবে। ব্যবসায়েও সত্যবাদী হতে হবে। সপ্তম অধ্যায় বিপদে পড়া এক ভাইয়ের সাহায্য। ৩ মাস কেটে গেছে। আব্দুল করিমের ব্যবসা ধীরে ধীরে ভালো হচ্ছে। এখন তিনি খেজুরের পাশাপাশি খোরমাও বিক্রি করেন। একটা ছোট দোকান ভাড়া নিয়েছেন। একদিন তিনি দোকানে বসে আছেন। এমন সময় একজন মানুষ এসে হাজির। চেহারা দেখে মনে হচ্ছে অনেক দুশ্চিন্তায় আছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুমুসসালাম। বলুন, কি সেবা করতে পারি? আমার নাম আহমদ। আমি একটা গার্মেন্টসে কাজ করি। গত সপ্তাহে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। কিন্তু আমার কাছে এত টাকা নেই। আব্দুল করিমের মনে পড়ে গেল তার নিজের অসহায় দিনগুলোর কথা। কত টাকা লাগবে? ৫০০ দিরহাম। আব্দুল করিম তার টাকার হিসাব করলেন। তার কাছে আছে ৭০০ দিরহাম। তিনি দ্বিধা না করে ৫০০ দিরহাম আহমদের হাতে দিয়ে দিলেন। এই নিন। আহমদ অবাক। এটা কি করছেন? আমি তো আপনার পরিচিত লোকও না। আল্লাহর বান্দাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আপনার মায়ের জন্য দোয়া করবেন। আহমদ কেঁদে ফেললেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। অষ্টম অধ্যায় হযরত আলী এর ইনসাফের গল্প। সেদিন রাতে ইমাম সাহেব আব্দুল করিমের কাছে শুনলেন আহমদের সাহায্যের কথা। সুবহানাল্লাহ! আল্লাহ আপনার হৃদয়ে রহমত ভরে দিয়েছেন। এই ঘটনা আমার মনে করিয়ে দিল হযরত আলী এর একটা ঘটনা। কি ঘটনা? হযরত আলী যখন খলিফা ছিলেন, একদিন তিনি আদালতে বিচার করছিলেন। সেখানে একটা মামলা এলো। একজন ইহুদি অভিযোগ করেছে যে খলিফা আলী তার বর্ম চুরি করেছেন। কি আশ্চর্য! খলিফার বিরুদ্ধে চুরির অভিযোগ। হ্যাঁ, কিন্তু হযরত আলী কি করলেন? তিনি সাধারণ একজন বিবাদীর মতো আদালতে দাঁড়ালেন। বিচারক কাজী শুরাইহ ছিলেন তারই নিযুক্ত করা। কিন্তু তিনি খলিফাকে সাধারণ একজন বিবাদীর মতোই আচরণ করলেন। বিচারক বললেন, আলী, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই বর্মটা তোমার? আলী বললেন, হ্যাঁ, আমার ছেলে হাসান এবং আমার গোলাম কানবার সাক্ষ্য দিতে পারবে। বিচারক বললেন, না, এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ছেলে বাবার পক্ষে এবং গোলাম মনিবের পক্ষে সাক্ষ্য দিতে পারে না। ফলে আলী মামলায় হেরে গেলেন। বর্মটা ইহুদির কাছেই থেকে গেল।
কিন্তু এই ঘটনা দেখে ইহুদি এতই অভিভূত হয়ে গেল যে সে সাথে সাথেই ইসলাম গ্রহণ করল আর স্বীকার করল যে বর্মটা সত্যিই আলী রা এর। সে বলল, যে ধর্মের খলিফা নিজের বিরুদ্ধে আনিত মামলায় সাধারণ মানুষের মতো দাঁড়ায় সে ধর্ম অবশ্যই সত্য। আব্দুল করিম মুগ্ধ হয়ে শুনলেন। এটাই তো ন্যাজ বিচার। হ্যাঁ, ইসলাম ইনসাফের ধর্ম। ধনী গরিব শাসক প্রজা সবার জন্য একই আইন। নবম অধ্যায়, আরেকটি পরীক্ষা। 6 মাস কেটে গেছে। আব্দুল করিমের ব্যবসা বেশ ভালোভাবেই চলছে। তিনি এখন একটু আরামায়েশের জীবন যাপন করতে পারছেন। একটা ভালো বাড়িও ভাড়া নিয়েছেন। কিন্তু হঠাৎ একদিন বিপদ এল। তার প্রধান সাপ্লায়ার, যার কাছ থেকে তিনি খেজুর খোরমা কিনতেন, সে হঠাৎ দেউলিয়া হয়ে গেল। তার কাছে আব্দুল করিমের 1500 দিরহাম পাওনা ছিল। আব্দুল করিম ব্যাকুল হয়ে গেলেন। এই টাকা না পেলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তিনি সাপ্লায়ারের বাড়িতে গেলেন। দেখলেন সে সত্যিই দেউলিয়া। তার স্ত্রী বাচ্চারা কাঁদছে। সে নিজেও কাঁদছে। ভাই, আমি জানি আপনার পাওনা আছে। কিন্তু আমার কাছে এখন কিছু নেই। আমার ব্যবসা শেষ হয়ে গেছে গু। আব্দুল করিম দেখলেন এই মানুষটি সত্যি সত্যই অসহায়। তার মনে পড়ল নিজের কষ্টের দিনগুলোর কথা। ঠিক আছে ভাই, আপনি দুশ্চিন্তা করবেন না। টাকার কথা ভুলে যান। আল্লাহ যখন চাইবেন তখন দেবেন গু। সাপ্লায়ার অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি কোনো দেউলিয়া ব্যক্তিকে অবকাশ দেয়া, আল্লাহ তাকে তার প্রতিটি দিনের জন্য সৎকার সোয়াব দেবেন। 10ম অধ্যায়, হরত আবু দাহদাহ রা এর আত্মত্যাগের গল্প। সেদিন রাতে আব্দুল করিম ইমাম সাহেবকে সব কথা বললেন। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার। আপনার এই কাজ আমার মনে করিয়ে দিল হরত আবু দাহদাহ রা এর গল্প। হরত আবু দাহদাহ রা মদিনার একজন সাহাবী ছিলেন। তার ছিল বিরাট একটা খেজুর বাগান। একদিন কোরআনের একটি আয়াত নাজিল হল, তোমরা যা ভালোবাসো তা থেকে খরচ না করা পর্যন্ত তোমরা পুণ্য লাভ করতে পারবে না। এই আয়াত শুনেই হরত আবু দাহদাহ রা রাসূলুল্লাহ শাহ এর কাছে গেলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ হল আমার খেজুর বাগান। আমি সেটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। রাসূলুল্লাহ শাহ বললেন, আবু দাহদাহ, তোমার জন্য জান্নাতে এরকম অনেক বাগান আছে। এরপর হরত আবু দাহদাহ রা বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললেন, আমরা বাগান ছেড়ে চলে যাব। আমি সেটা দান করে দিয়েছি। তার স্ত্রী বললেন, কি সুন্দর কেনাবেচা। দুনিয়ার একটা বাগানের বিনিময়ে জান্নাতে অনেক বাগান। এভাবে তারা নিঃস্ব হয়ে গেলেন, কিন্তু আল্লাহর কাছে ধনী হয়ে গেলেন গু। আব্দুল করিম গভীর চিন্তায় পড়লেন। ইমাম সাহেব, এরকম ত্যাগ করার শক্তি আমার আছে কিনা জানি না গে। শক্তি আল্লাহ দেবেন আব্দুল করিম। যখন কেউ আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দেন গু। একাদশ অধ্যায়, আল্লাহর অপ্রত্যাশিত রহমত। হঠাৎ একদিন আব্দুল করিমের কাছে একটা চিঠি এল। চিঠিটা এসেছে দূরের এক শহর থেকে। তার এক চাচাতো ভাই লিখেছেন। চিঠিতে লেখা, প্রিয় আব্দুল করিম, তোমার বাবার একটা পুরানো জমি এখানে ছিল। আমরা সেটা বিক্রি করেছি। তোমার অংশ 10,000 দিরহাম। টাকাটা পাঠিয়ে দিচ্ছি গু। আব্দুল করিম অবাক। তিনি তো জানতেনই না যে তার বাবার এরকম কোনো সম্পত্তি ছিল। সুবহানাল্লাহ, তিনি মনে মনে বললেন, আল্লাহ যখন দিতে চান কোত্থেকে দেন কেউ জানে না গি। এই টাকা পেয়ে তিনি তার ব্যবসা আরও বড় করলেন। এখন তিনি খেজুর খোরমার পাশাপাশি বিভিন্ন ধরনের শুকনো ফল বিক্রি করেন। কিন্তু তিনি ভুলেন না যে এই সব আল্লাহর রহমত। প্রতি মাসে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করেন। দ্বাদশ অধ্যায়, হরত বিলাল রা এর ত্যাগের গল্প। একদিন মসজিদে এক তরুণ যুবক এসেছে। সে বল যে সে ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু তার পরিবার তাকে ভয় দেখাচ্ছে। ইমাম সাহেব তাকে হরত বিলাল রা এর গল্প শোনালেন। বিলাল রা ছিলেন একজন দাস। তিনি ইসলাম গ্রহণ করার পর তার মনিব উমাইজা ইবনে খালাফ তাকে কঠিন শাস্তি দিতে শুরু করল। দুপুরের প্রচণ্ড গরমে তাকে মক্কার উত্তপ্ত বালুর উপর শুইয়ে বুকের উপর বিরাট পাথর চাপা দিত। তারপর বলত, লাতুজ্জার নাম নাও, না হলে মেরে ফেলব। কিন্তু বিলাল রা কি বলতেন? আহাদ, আহাদ।
একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই অত্যাচার সহ্য করতে না পেরে হরত আবু বকর বিলাল কে কিনে নিয়ে স্বাধীন করে দিলেন পরবর্তীতে বিলাল হলেন ইসলামের প্রথম মুজাজ্জিন। মক্কা বিজয়ের দিন তিনিই কাবা ঘরের উপর দাঁড়িয়ে আজান দিয়েছিলেন দেখুন আল্লাহ কিভাবে তাকে সম্মানিত করেছেন। যে মানুষ একসময় দাস ছিল সে হয়ে গেল রাসূলুল্লাহ এর প্রিয় সাহাবী তরুণটি অনুপ্রাণিত হয়ে বলল, আমি ইসলাম গ্রহণ করব। যা হওয়ার হবে ত্রয়োদশ অধ্যায়, এক এতিমের সাহায্য। 1 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবন এখন স্থিতিশীল। তার ব্যবসা ভালো চলছে। নিয়মিত নামাজ পড়ছেন। মানুষদের সাহায্য করছেন। একদিন তিনি দোকানে বসে আছেন। একটা ছোট্ট মেয়ে এসে হাজির। বয়স হবে 8-9 বছর। ছেঁড়া কাপড় পরা। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। চাচা, আপনি কি একটু খেজুর দিতে পারবেন? আমার মা অনেক দিন ধরে অসুস্থ। কিছু খেতে পারছে না আব্দুল করিমের হৃদয় নরম হয়ে গেল। তোমার বাবা কোথায়? বাবা মারা গেছেন চাচা। এখন শুধু আমি আর মা আব্দুল করিম একটা বড় ব্যাগ ভর্তি করে খেজুর, খোরমা দিলেন। তারপর কিছু টাকাও দিলেন। তোমার মায়ের জন্য ওষুধ কিনবে। আর প্রতিদিন এসো, তোমার জন্য খাবার থাকবে মেয়েটি কেঁদে ফেল। আল্লাহ আপনার মঙ্গল করুন চাচা এরপর থেকে প্রতিদিন মেয়েটি আসত। আব্দুল করিম তাকে খাবার দিতেন। একদিন জানতে পারলেন যে মেয়েটির মা মারা গেছেন। আব্দুল করিম সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটির দায়িত্ব নেবেন। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি একাই থাকতেন। এখন মেয়েটি তার সাথে থাকবে। চতুর্দশ অধ্যায়, হরত উমর এর ন্যাজবিচারের গল্প। মেয়েটির নাম ফাতেমা। সে এখন আব্দুল করিমের সাথে থাকে। আব্দুল করিম তাকে দেখেন নিজের মেয়ের মতো। একদিন ফাতেমা জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন আমার দেখাশোনা করেন? আমি তো আপনার মেয়ে না আব্দুল করিম তাকে কোলে নিয়ে বললেন, বেটি, ইসলামের সব মুসলমান ভাইবোন। এতিমদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব তারপর তিনি তাকে হরত উমর এর একটি গল্প বললেন। একবার হরত উমর রাতে মদিনার রাস্তায় ঘুরতে বের হয়েছিলেন। হঠাৎ তিনি একটা ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনলেন তিনি দরজায় টোকা দিলেন। একজন মহিলা দরজা খুলল। উমর জিজ্ঞেস করলেন, বাচ্চারা কাঁদছে কেন? মহিলা বলল, তারা ক্ষুধার্ত। কিন্তু আমার কাছে খাবার নেই। উমর সাথে সাথে বাইতুল মাল থেকে খাবার এনে দিলেন। শুধু তাই নয়, নিজ হাতে রান্না করে বাচ্চাদের খাওয়ালেন তারপর তিনি বললেন, আমার দায়িত্ব ছিল তোমাদের দেখাশোনা করা। আমি অবহেলা করেছি। আল্লাহর কাছে মাফ চাইব। এই ছিল আমাদের খলিফার চরিত্র। তিনি নিজেকে প্রজাদের সেবক মনে করতেন ফাতেমা বুঝতে পারল, তাহলে আপনিও তাই করছেন হ্যাঁ বেটি। আল্লাহ আমাদের দিয়েছেন অন্যদের সেবা করার জন্য পঞ্চদশ অধ্যায়, বিপদে মুসলিমদের একটা। 2 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবন এখন সুন্দরভাবে সাজানো। ফাতেমা এখন স্কুলে যায়, পড়াশোনা করে। আব্দুল করিমের ব্যবসাও ভালো চলছে। কিন্তু একদিন শহরে খারাপ খবর এল। প্রতিবেশী এক দেশ থেকে শত্রুরা আক্রমণ করেছে। অনেক মুসলমান পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। ইমাম সাহেব মসজিদে সবাইকে ডাকলেন। ভাইয়েরা, আমাদের দিনী ভাইয়েরা বিপদে পড়েছেন। আমাদের তাদের সাহায্য করতে হবে রাসূলুল্লাহ বলেছেন, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক ইমারতের ইটের মতো। একটি আরেকটিকে শক্তিশালী করে। আব্দুল করিম সাথে সাথে 1000 দিরহাম দান করলেন। অন্য মুসলিরাও সাধ্যমতো দান করলেন। শুধু তাই নয়, তিনি তার বাড়িতে একটি পরিবারকে থাকার জায়গা দিলেন। সেই পরিবারে ছিল এক বৃদ্ধ, তার স্ত্রী আর 2টি ছোট্ট নাতি। ফাতেমা প্রথমে একটু অস্বস্তি বোধ করল। কিন্তু আব্দুল করিম তাকে বুঝিয়ে বললেন, বেটি, তুমিও তো একসময় অসহায় ছিলে। আমি তোমাকে সাহায্য করেছিলাম। এখন আমাদের দায়িত্ব এই পরিবারকে সাহায্য করা ষোড়শ অধ্যায়, হরত আনাস এর সেবার গল্প। নতুন পরিবারের সাথে থাকতে থাকতে আব্দুল করিম অনেক কিছু শিখলেন। বৃদ্ধ লোকটির নাম আবু ইউসুফ। তিনি অনেক জ্ঞানী ছিলেন। একদিন আবু ইউসুফ আব্দুল করিমকে বললেন, আপনার সেবা দেখে আমার মনে পড়ে যায় হরত আনাস
এর কথা গি কেন? আনাস 10 বছর ধরে রাসূলুল্লাহ এর সেবা করেছিলেন। তিনি বলতেন 10 বছরে রাসূলুল্লাহ আমাকে একবারও ধমক দেননি। কোনো কাজ করতে দেরি হলে বলেননি কেন দেরি করলাম। কোনো কাজ না করে থাকলে বলেননি কেন করলাম না। একবার আনাস রাসূলুল্লাহ এর একটা কাজ করতে গিয়ে পথে বাচ্চাদের খেলা দেখে দেরি করে ফেললেন। রাসূলুল্লাহ খুঁজতে খুঁজতে তাকে পেয়ে শুধু হেসে বললেন, আনাস, তুমি যেটা বলে পাঠিয়েছিলাম সেটা করেছ? আনাস লজ্জিত হয়ে বললেন, এখনই করছি ইয়া রাসূলাল্লাহ। এই ছিল আমাদের নবীর চরিত্র। তিনি কখনো কঠোর ভাষা ব্যবহার করতেন না। আব্দুল করিম বুঝতে পারলেন, সেবা করার অর্থ শুধু টাকা পয়সা দেওয়া নয়, ভালো ব্যবহার করাও সেবার অংশ। সপ্তদশ অধ্যায়, তাওবার শক্তি। 3 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবনে অনেক পরিবর্তন এসেছে। তিনি এখন একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার চেয়ে বড় কথা, তিনি একজন ভালো মুসলমান হয়েছেন। একদিন তিনি নিজের অতীতের কথা ভাবছিলেন। মনে পড়ল, একসময় তিনি ব্যবসায় অসৎ উপায় অবলম্বন করতেন। মিথ্যা কথা বলতেন, সুদের কারবার করতেন। তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, ইমাম সাহেব, আমার অতীতের গোনাহগুলোর জন্য আমি খুব অনুশোচনা করি। কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব? ইমাম সাহেব বললেন, আল্লাহর রহমত অসীম। তিনি বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ মাফ করে দেবেন। আপনি মনে করেন কাব ইবনে মালিকের গল্প? আব্দুল করিম মাথা নেড়ে জানালেন যে তিনি জানেন না। তাবুক যুদ্ধে 3 জন সাহাবী না গিয়ে মদিনার রয়ে গেলেন। তার মধ্যে একজন ছিলেন কাব ইবনে মালিক। তারা মিথ্যা অজুহাত দেননি, সত্য কথাই বলেছিলেন। রাসূলুল্লাহ তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। পুরো মুসলিম সমাজ তাদের বয়কট করল। 50 দিন পর আল্লাহ তাদের তাওবা কবুল করলেন। দেখুন, এত বড় ভুলের পরও আল্লাহ ক্ষমা করেছিলেন। আপনি শুধু আন্তরিকভাবে তাওবা করুন, আর যাদের হক নষ্ট করেছেন তাদের হক ফিরিয়ে দিন। অষ্টাদশ অধ্যায়, হজের প্রস্তুতি। আরও 2 বছর কেটে গেছে। আব্দুল করিম এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার কয়েকটি দোকান আছে। ফাতেমা এখন বড় হয়েছে, ভালো লেখাপড়া শিখেছে। আব্দুল করিম ভাবলেন, এবার হজ করার সময় হয়েছে। তিনি সামর্থ্যবান, সুস্বাস্থ্যের অধিকারী। আল্লাহ তাকে হজ করার তৌফিক দিয়েছেন। তিনি ইমাম সাহেবের সাথে পরামর্শ করলেন। ইমাম সাহেব খুশি হলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হজের তৌফিক দিয়েছেন। হজ হল ইসলামের 5টি স্তম্ভের একটি। হজ সম্পর্কে আপনাকে একটি হাদিস বলি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল কথাবার্তা ও পাপাচার থেকে বিরত রইল, সে এমনভাবে ফিরে আসবে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল, অর্থাৎ নিষ্পাপ হয়ে ফিরবে। আব্দুল করিম হজের প্রস্তুতি শুরু করলেন। প্রথমে তিনি সবার কাছে ক্ষমা চাইলেন। যাদের সাথে তার কোনো বিরোধ ছিল তাদের সাথে মিটমাট করলেন। তারপর তিনি তার ব্যবসার ভার এক বিশ্বস্ত লোকের উপর ছেড়ে দিলেন। ফাতেমাকে একটি ভালো পরিবারের কাছে রেখে গেলেন। 49 অধ্যায়, মক্কায় পৌঁছানো। দীর্ঘ সফরের পর আব্দুল করিম পৌঁছলেন মক্কায়। কাবাঘর দেখে তার চোখে জল এসে গেল। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। হাজির, হে আল্লাহ, আমি হাজির। হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। এই তালবিয়া পড়তে পড়তে তিনি কাবা ঘরের দিকে এগিয়ে গেলেন। হাজার হাজার মুসলমান এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। আরব, অনারব, কালো, সাদা, ধনী, গরিব, সবাই একই পোশাক পরে আছেন। 2টি সাদা কাপড়। এখানে কোনো ভেদাভেদ নেই। আব্দুল করিমের মনে পড়ল হযরত ইব্রাহিম এর কথা। তিনিই তো এই ঘর নির্মাণ করেছিলেন। তার ছেলে ইসমাইল সাহায্য করেছিলেন। তাওয়াফ শুরু কর। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে?
চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার। সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল। আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই। আমি বিপদে পড়েছি আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল। আমরা পেরেছি গু। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে।
ঝুঁকি নিতে হয় কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্পও। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7ম অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। 8ম অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো, তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবাগু। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে?
ঊনবিংশ অধ্যায় উত্তরাধিকার 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায় সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায় যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো।
তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করল সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে।
তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। তৃতীয় অধ্যায়, প্রথম চাকরি। এক সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে ৫ তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। ৫০-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে ৫,০০০ টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। ৫,০০০ টাকা। রিকশা চালিয়ে ৩,৫০০ পেত। এখানে ৫,০০০। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল ৮টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা ৭টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর ৫টায়। তৈরি হয়ে ৭:৩০টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় ৫ কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। ৮-১০ মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট ৬ জন কর্মচারী। ২ জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘণ্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। ৫০ টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল ৫,০০০ টাকা। সে ৩,০০০ টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। ৩ মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে। সোহেল ভাবল, ২,০০০ টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন। কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। ৩ মাস হল।
কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। ৫ম অধ্যায়, বিপদ। ৬ মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে ৮,০০০ টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় ৯টা। সাধারণত সোহেল সন্ধ্যা ৭:৩০টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে ৩ জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। ৩ জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি। এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় ৩টা সেলাই দিলেন। বলল, ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন ১ সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে। সোহেল ভালো হয়ে এলে আসবে। চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল। করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না।
তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে কি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই এক সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী। আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে। পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস।
আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা গু। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি, সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো, মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী।
কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার, সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন। বাকি সময় শাকসবজি, ডাল।
মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গিয়ে। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গু। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল। মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে। আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা।
তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল, এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব